আহ, কষানো মাংস দেখে জিভে পানি চলে এলো। শাশুড়ি মা তো আর জানে না আমাকে মাংস রান্না করতে দেওয়ার শেষ পরিণতি কি হতে পারে। তবে আজকের পর হয়তো আর আমাকে মাংস রান্না করতে দিবে না। এই কথা বলে কাকলি কড়াই থেকে এক বাটি মাংস তুলে নেয় আর মনে সুখে মাংস খেতে থাকে। আর এক পর্যায়ে কড়াইয়ের সব মাংস শেষ হয়ে যায়। কি গো বৌমা, মাংস রান্না এখনো শেষ হয়নি নাকি? তাড়াতাড়ি করে মাংস নিয়ে এসো। তুমি একটু অপেক্ষা করো মা, আমি কাকুলিকে একটু সাহায্য করতে যাচ্ছি। বেচারি হয়তো এতগুলো মাংস একাই নিয়ে আসতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই কর। এই কথা বলে কালু রান্নাঘরে চলে যায় আর সেখানে গিয়ে দেখে কাকুলি সবগুলো মাংস খেয়ে শুয়ে থেকে আরাম করছে। একই কাকুলি, কড়াইয়ে একটুও মাংস নেই কেন? আর তুমি বা এই অবেলায় এই রান্নাঘরে শুয়ে আছো কেন? আজ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছি, তাই নড়াচড়া করতে পারছি না, এজন্য শুয়ে একটু বিশ্রাম নিচ্ছি। ও বুঝেছি, তার মানে তুমি আজকে কড়াই সব মাংস একাই খেয়ে ফেলেছো। হায় হায় রে, এখন আমি মাকে গিয়ে কি জবাব দিব? আমাকে আর কিছু বলতে হবে না, আমি এতক্ষণ তোদের সব কথা শুনেছি। শোন রে বাবা, তুই একটা খাদক বউ নিয়ে এসেছিস। এখন মনে হয় এই বৃদ্ধা বয়সে আমারও কপালে ভালো কোনো খাবার জুটবে না। এই কথা বলে কামিনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শুনুন শুনুন শুনুন, আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে এক নতুন ওজন মাপার যন্ত্র। তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন তোতা দাদার মুদির দোকানে আর সম্পূর্ণ ফ্রিতে নিজের ওজন পরিমাপ করুন। আসুন আসুন আসুন, এক্ষুনি চলে আসুন। শোনো কাকুলি, তুমি যে পরিমাণ খাবার খাও আমার মনে হয় তোমার ওজন অনেক বেড়ে গেছে। আর বেশি ওজন হলে ডায়াবেটিস তো হবেই, তাছাড়াও নানান রকম রোগ ব্যাধি হবে। তাই তোমার ওজনটা মাপা দরকার। চলো তোতা দাদার দোকানে চলো। এই, তোরা শুনতে পেরেছিস? তোতা আঙ্কেলের দোকানে নাকি ওজন মাপার ব্যবস্থা করা হয়েছে। চল আমরা সবাই ওজন মাপার যন্ত্র দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাব। আমিও যে কখনো এরকম যন্ত্র দেখিনি। তোদের সবার আগে আমি ওজন মাপার যন্ত্র দেখব, আর কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো যে আমি সবার আগে ওই অদ্ভুত যন্ত্রটা দেখেছি। কি মজা কি মজা। না কনক, আমি আগে দেখব, দাঁড়া আমিও আসছি। এই কথা বলে টুকি অনেক জোরে জোরে কনকের পেছন ছুটতে থাকে আর তখনই একটা প্লেনের সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার একটা পা ভেঙে যায়। চুকি, চুকি, কি হলো তোর? কি চোখে পা থেকে তো অনেক রক্ত পড়ছে, চুকিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর পারুল টুকিকে নিয়ে হাসপাতালে চলে যায় আর ডাক্তার টুকির একটা পা ব্যান্ডেজ করে দেয়। এই মেয়ে, এই পেশেন্টের সাথে কে এসেছে? তুমি নাকি? হ্যাঁ ডাক্তার আঙ্কেল, টুকির সাথে আমি এসেছি। কি হয়েছে আমার বন্ধুর? ও এখন সুস্থ হয়েছে তো? হ্যাঁ, ও এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, তবে ও যে আর কখনো হাঁটতে পারবে না। ওর যে একটা পা ভেঙে গিয়েছে, যা কোনো ডাক্তারের পক্ষে ঠিক করা সম্ভব না। না, এ হতে পারে না। আমি এখন কি করব? আমার মা যে আমার এমন অবস্থা দেখলে আমার মা যে অনেক কষ্ট পাবে। আমি আমার মাকে কষ্ট দিতে চাইনি। কাঁদিস না রে চোখে, বিপদ কখনো বলে কয়ে আসে না। আচ্ছা হবার তা তো হয়ে গেছে। চল আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, দেখবি টুনি মাসি তোকে কিছুই বলবে না। এরপর পারুল টুকিকে পিঠে নিয়ে বাড়িতে চলে যায়। এ কি পারুল, তোরা আজ বাড়িতে যে খেলতে যাসনি নাকি? হে কি হয়েছে আমার টুকির? ওর পায়ে এমন ব্যান্ডেজ করা কেন? এর
এরপর পারুল টুনিকে সব কথা খুলে বলে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? আমি যে এত কষ্ট করে দুটো করে টাকা জমাচ্ছি শুধুমাত্র আমার মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা শেখাবো জন্য, কিন্তু আমার মেয়েটা যে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। এরপর টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে, আর পারুল সেখান থেকে তার বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। তুমি কত সুন্দর করে দোলনাতে বসে দোল খাচ্ছ। জানো তো, আমার দোলনায় চড়ে দোল খেতে ইচ্ছে করে, কিন্তু আমার মা আমাকে একা কোথাও যেতে দেয় না। তাছাড়া আমার কোনো বন্ধুও নেই। কিন্তু না মেঘকন্যা, আজকে থেকে আমি তোমার বন্ধু। এসো, দোলনায় বসে দোল খাবে, এসো। কিন্তু কিভাবে যে দোল খেতে হয় তা তো জানি না, তুমি আমাকে একটু শিখিয়ে দিবে? এই দেখো, এইভাবে এইভাবেই দুলতে হয়, বুঝেছো? হয়েছে হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে আর কথা বলতে হবে না। এবার উঠে ওষুধটা খেয়ে নে তো দেখি। জানো মা, আজকে আমার একজন নতুন বন্ধু হয়েছে। আর ও জেসে বন্ধু নয়, ও হলো আমার মেঘ বন্ধু, বুঝলে মা? ও আমার মেঘ বন্ধু। আর আমার মেঘ বন্ধু আমার স্বপ্নে এসেছিল। আহারে, আমার মেয়েটা কতদিন থেকে স্কুলে যেতে পারে না, আর বন্ধুদের সাথে একটু মিশতেও পারে না, আর তাই স্বপ্নের মধ্যে যাকে তাকে বন্ধু মনে করছে। আমি আজই টুকির বন্ধুদের কাছে যাব, আর ওদেরকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসব। ওদেরকে দেখে হয়তো আমার মেয়েটা একটু হলেও শান্তি পাবে। কি হলো মা, তুমি আমাকে ঔষধ না খাইয়ে দিয়ে কি এমন ভাবছো শুনি? ও মা, তাই তো। এই নে রে মা, ঔষধটা খেয়ে একটু বিশ্রাম কর। এরপর টনি টুকিকে ওষুধ খাইয়ে দিয়ে টুকির বন্ধুদেরকে ডেকে আনতে চলে যায়। এদিকে ওষুধ খেয়ে টুকি আবারও ঘুমিয়ে পড়ে। তুমি এসেছো বন্ধু, তুমি এসেছো। এই দেখো, আমি দোলনায় দোল খেতে শিখে গেছি। আর এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। আর তাই আমি তোমাকে আমাদের মেঘের পক্ষ থেকে একটা উপহার দিতে চাই। আর আমরা মেঘেরা কারোর প্রতি খুশি হলে তাকে মেঘের দান হিসেবে একটা উপহার দিয়ে থাকি। বলো টুকি বন্ধু, তোমার কি চাই? আমার তেমন কিছু চাই না বন্ধু, তবে আমার যে আগের মতো চলাচল করতে খুব ইচ্ছে করে, স্কুলে যেতে ইচ্ছে করে, কিন্তু আমার যে পা ভাঙ্গা, এই ভাঙ্গা পা নিয়ে যে আমি কোথাও যেতে পারি না। তুমি কি আমার ভাঙ্গা পা ভালো করে দিবে? এ তুমি কোন কঠিন জিনিস চাইলে টুকি বন্ধু? এরকম ক্ষমতা যে আমাদের মেঘেদের কাছে নেই। তবে একটা উপায় আমি তোমার চলাচলের ব্যবস্থা করতে পারি। কি উপায় মেঘ বন্ধু? এরপর মেঘকন্যা জাদু করে একজোড়া জুতা নিয়ে আসে। এই না বন্ধু, এটা হলো জাদুই জুতা। আর এই জুতা পরলে তুমি আবারও উঠতে পারবে, স্কুলে যেতে পারবে। আজ তাহলে আমি আসি বন্ধু, আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এরপর মেঘকন্যা মেঘরাজ্যে চলে যায়, আর সাথে সাথে টুকিরও ঘুম ভেঙে যায়। আর টুকি ঘুম থেকে উঠেই তার বন্ধুদের দেখতে পায়। একে, তোরা এসেছিস? কতদিন পরে তোদেরকে দেখলাম। তবে কালকে থেকে আমিও তোদের সাথে স্কুলে যেতে পারবো। কি মজা, কি মজা। তাই নাকি রে টুকি? কিন্তু তুই তো কখনো হাঁটতে পারবি না, তাহলে কিভাবে স্কুলে যাবি বলতো? এই তো আমার জাদু জুতো। এই জাদু জুতো পরে আমি তোদের সাথে স্কুলে যাব, আর যেখানে মন চায় সেখানে ঘুরে বেড়াবো। এই জাদুর জুতো তুই কোথায় পেয়েছিস রে মা? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। এরপর টুকি জাদুই জুতো পরে তার বন্ধুদের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে কাকুলি আবারও মাংস কষাতে থাকে। না না, আমি আর বেশি বেশি খাবো না। বেশি বেশি খেলেছে আমি অনেক মোটা হয়ে যাব। আর মোটা হয়ে গেলে যে কালু আর আমার দিকে ফিরেও তাকাবে না।
আমি বরং এই মাংসগুলো কালু আর শাশুড়ি মাকে খেতে দেই, তারপর ওরা যদি আদর করে 2-3 পিস মাংস খেতে দেয় তাহলে খাবো। এমনিতেই ডাক্তার বলে দিয়েছে আমাদের সবার পরিমাণ মতো খাবার খাওয়া উচিত, এতে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এক বনে টুনি নামে এক অনাথ কন্যা বাস করত। টুনির যে আপন বলতে কেউ ছিল না। টুনি ছিল ভীষণ চঞ্চল স্বভাবের একটা কন্যা। চঞ্চল হলে কি হবে, টুনির যে মাথায় প্রচুর বুদ্ধি ছিল। টুনি সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াতো আর বুদ্ধি দিয়ে সবার উপকার করত। আরে আরে, এটা শিয়াল মামা না? কিন্তু শিয়াল মামা এভাবে দৌড়াচ্ছে কোথায়? আরে ও শিয়াল মামা, শোনো শোনো, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছো? টুনির ডাক শুনে শিয়াল টুনির কাছে আসে আর হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, টুনি রে টুনি, আমি বড্ড বিপদে পড়েছি রে। বিপদ? কি বিপদ শুনি, বলো তো আমাকে সবটা। তোকে বলে কি হবে, তুই কি আমায় বাঁচাতে পারবি? অযথাই সময় নষ্ট হবে আমার। আহা শিয়াল মামা, তুমি নিজেই তো সময় নষ্ট করছো। আমাকে আগে বলো তো কি বিপদ হয়েছে তোমার? আরে টুনি, আমার পিছনে যে বাঘ তাড়া করেছে, কোনো রকমে পালিয়ে এসেছি। দূর বাবা, তোকে বলে আর কি লাভ, তুই তো একটা ছোট্ট পাখি, তুই কি আর আমাকে বাঁচাতে পারবি? বাঁচতে চাইলে এখান থেকে পালাই, বাঘ এলো বলে। আসুক তবে বাঘ, দেখি কি করে ও আমাদের। বাঘের কথা শুনে তোর ভয় লাগছে না রে টুনি? আমি একটা চালাক প্রাণী হয়েও বাঘকে ভয় পাচ্ছি, আর তুই? শোন, তুই কি জানিস বাঘ কতটা হিংস্র হয়? একবার ধরতে পারলে না ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিয়াল মামা, তোমাকে দেখে সত্যি আমার হাসি পাচ্ছে গো। তুমি এত চালাক প্রাণী হয়েও কিনা বাঘ মামাকে ভয় পাচ্ছো? তবে শোনো, এই ছোট টুনি ওই বাঘকে ভয় পায় না, বুঝেছো? দেখো আমি ওই বাঘকে কি করে শাস্তি দেই আর তোমাকে বাঁচাই। তুই কি করে আমাকে বাঁচাবি শুনি? কেন, বুদ্ধি দিয়ে। এই টুনির মাথায় কি কম বুদ্ধি আছে নাকি শুনি? ওই বাঘ যদি হিংস্র হয় তবে টুনিও বুদ্ধিমতী। এরপর টুনি পড়ে থাকা দুটো পাথরের টুকরো তুলে নেয়। কি রে টুনি, তুই এই পাথরের টুকরো দিয়ে কি করবি? তুমি যে এত বোকা না। এসো তো আমার সাথে এসো, এবার দেখবে আমার বুদ্ধির খেলা। এরপর টুনি আর শিয়াল আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে সেখানে বাঘ আসে। কোথায় কোথায় গেল বেটা শিয়াল? আমার থেকে পালিয়ে যাবি কোথায়? একবার তোকে পাই খালি, দেখবি মজা। বাঘ যখন এসব বলে শিয়ালকে খুঁজছিল, এমন সময় টুনি চুপি চুপি বাঘের পিছনে আসে আর পাথর দুটো ঘষে আগুন জ্বালিয়ে বাঘের লেজে লাগিয়ে দেয়। আর বাঘের লেজে আগুন লাগতেই বাঘ চিৎকার করতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মারে, আমার লেজটা পুড়েই গেল রে, পুড়েই গেল। কার এত বড় সাহস আমার লেজে আগুন লাগানোর? এসব বলে বাঘ যন্ত্রণায় লাফাতে থাকে আর আগুন নেভানোর জন্য বাঘ পুকুরে লাফ দেয়। আর জলে পড়তে না পড়তেই বাঘ জলে ডুবে মারা যায়। বা টুনি, সত্যি তোর বুদ্ধির প্রশংসা না করে পারছি না রে। সত্যি তুই অনেক বুদ্ধিমতী। আজ তোর বুদ্ধিতেই বিনাশ হলো হিংস্র বাঘ। শিয়াল টুনির বুদ্ধির প্রশংসা করে টুনিকে অনেক ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনিও বনে ঘুরতে থাকে। এভাবেই টুনি প্রতিদিন কারো না কারো উপকার করত। আরে সুখী দিদি, তুমি এভাবে কুয়োর সামনে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো তো? টুনি, আর বলিস না, আমার ছানাটা খেলতে খেলতে কুয়োর ভিতরে পড়ে গেছে। আমি তো বুঝে উঠতে পারছি না কি করে কুয়োর ভিতরে যাব। কুয়োটা যে অনেক গভীর রে। টুনি, তোর মাথায় তো অনেক বুদ্ধি, একটু বুদ্ধি দিয়ে আমার মেয়েটাকে উদ্ধার কর না রে টুনি। বুঝেছি, তবে তুমি কোনো চিন্তা করো না। আমি যখন এসে গেছি তাহলে তোমার ছানাকে আমি ঠিক উদ্ধার করেই ছাড়বো। আচ্ছা, এই কুয়োটাতে তো কোনো জল নেই তাই না? পেয়েছি বুদ্ধি। এসব বলে টুনি দৌড়ে বাড়িতে যায় আর একটা বালতি আর একটা দড়ি নিয়ে আসে। টুনি দড়িটার এক প্রান্তে বালতিটা বেঁধে কুয়োর ভিতরে ফেলে দেয়। পারুল সোনা, পারুল সোনা, আমি যে বালতিটা কুয়োতে ফেলেছি তুমি ওই বালতিতে উঠে পড়ো।
আর বালতিতে ওঠার পর দড়িটা একটু টেনে দিও। টুনির এমন চিৎকার পারুল কুয়োর নিচ থেকে শুনতে পারে আর তাড়াতাড়ি বালতিতে উঠে বসে আর দড়িটা টেনে ধরে। আর পারুল দড়িটা টেনে ধরতেই দড়িটা একটু নড়ে ওঠে। এরপর টুনি আস্তে আস্তে দড়িটা টানতে থাকে। এভাবেই দড়ি টেনে টেনে টুনি বালতি সহ পারুলকে উপরে উঠিয়ে আনে। আমার পারুল সোনা, আয় মা, আমার বুকে আয়। সত্যি টুনি, তোকে অনেক ধন্যবাদ রে। আজ তোর বুদ্ধির জন্যই আমি আমার মেয়েকে ফিরে পেলাম। এভাবেই টুনির বুদ্ধির জোরে সবাই উপকৃত হতো। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এরপর বনে বর্ষাকাল নেমে আসে। দিন রাত টানা বৃষ্টি হতে থাকে। টুনি তার ঘরে এসে একা একা বলতে থাকে, ধুর বাবা, এই বৃষ্টির জন্য ঘর থেকে আমি বের হতেই পারছি না। কিন্তু একটা ব্যাপার, বনে যে এত ঝড় বৃষ্টি হচ্ছে, না জানি কখন বনে বন্যা দেখা দেয়। বন্যা হলে তো বনের পাখিরা অনেক বিপদে পড়বে। কি করি কি করি। টুনি ভাবতে থাকে আর পায়চারি করতে থাকে। এমন সময় টুনির মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আমি বড় কোনো একটা উঁচু স্থানে একটা বড় বাড়ি বানাবো, আর সেই বাড়িতেই সবাইকে আশ্রয় নিতে বলবো, যাতে বনে বন্যা হলেও পাখিদের কোনো ক্ষতি না হয়। কিন্তু এমন উঁচু স্থান আমি কোথায় পাবো যেখানে বন্যার জল আসতে পারবে না? হ্যাঁ, পেয়েছি, পাথর। আমি পাথর দিয়ে উঁচু স্থান তৈরি করব, আর তার উপরেই বাড়ি বানাবো। যা করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে যে বিপদ হতে পারে। যেমন কথা তেমন কাজ। টুনি বৃষ্টিতে ভিজেই পাথরের সন্ধানে যায়। আর টুনি বড় বড় পাথর এনে বনের একটা জায়গায় অনেক উঁচু পাথরের স্তূপ তৈরি করে। আর সেই পাথরের স্তূপের উপর একটা বড় করে বাঁশের বাড়ি বানায়। এই তো আমার কাজ শেষ। এবার বন্যা হলে আর কোনো চিন্তাই নেই। এমন উঁচুতে বন্যার জল কিছুতেই আসতে পারবে না। এবার যাই, বনের পাখিদের এই বাঁশের বাড়িতে আশ্রয় নিতে বলি। কখন কোন বিপদ হয় বলা তো আর যায় না। এরপর টুনি বৃষ্টিতে ভিজেই সুখীর বাড়িতে যায়। আরে টুনি যে, তা তুই এভাবে বৃষ্টিতে ভিজে এখানে কেন? সুখী দিদি, বনের অবস্থা তো দেখছই। কি ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় এতে করে বন্যা হবে। শোনো, আমি তোমাদের জন্য উঁচু স্থানে একটা বড় বাড়ি বানিয়েছি। তোমরা সবাই ওখানে আশ্রয় নাও। আর এটা বলার জন্যই আমি এসেছি গো। টুনি, তুই আমাদের জন্য এত ভাবিস? সত্যি তুই অনেক ভালো রে। আমরা এক্ষুনি যাচ্ছি। এভাবেই টুনি একে একে বনের সবার বাড়ি থেকে সব পাখিকে ডেকে তার পাথরের উপর তৈরি বাঁশের বাড়িতে আশ্রয় দেয়। আর রাত থেকেই শুরু হয় প্রচন্ড বাতাস আর বৃষ্টি। প্রবল বাতাসে বনের গাছপালা ভাঙতে শুরু করে। এভাবেই 3-4 দিন কেটে যায়। সত্যি সত্যি এক সময় বনের মধ্যে বন্যা দেখা দেয়। বনের সব পাখিদের বাড়িঘর বন্যার জলে ভেসে যায়। কিন্তু বন্যার জল পাথরের উপর তৈরি বাঁশের বাড়ি অবধি গড়াতে পারেনি। সত্যি রে টুনি, তুই অনেক বুদ্ধিমতী। আর যদি তুই বুদ্ধি করে এই পাথরগুলোর উপর বাড়ি তৈরি না করতি, তাহলে তো আমরা এতক্ষণে বন্যার জলে ভেসেই যেতাম আর আর অকালে মৃত্যুবরণ করতাম। হ্যাঁ কাকুলি দিদি, তুমি একদম ঠিকই বলেছো। টুনির মতো এমন বুদ্ধিমতী কন্যা আমাদের বনে আছে বলেই তো আমরা সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা পাই। আহা, তোমরা থামো তো। আমার এত প্রশংসা তোমাদের করতে হবে না। আমি বুদ্ধি দিয়ে যদি তোমাদের উপকারী না করতে পারি, তাহলে এই বুদ্ধি দিয়ে আমার কি লাভ বলো? এসব কথা বলে সবাই টুনির প্রশংসা করতে থাকে। আর এভাবেই এক সময় বর্ষাকাল শেষ হয়ে যায়। বন্যার জলও শুকিয়ে যায়। এরপর বনের সবাই যে যার মতো নতুন করে বাড়ি বানিয়ে নেয়। আবার আগের মতো তারা থাকতে শুরু করে। এদিকে টুনি আবারও আগের মতো বুদ্ধি দিয়েই সবার উপকার করে সুখেই দিন কাটাতে থাকে। দেখো টুনি, দুঃখ আর আনন্দ দুটোই আমাদের জীবনের অঙ্গ। যেমন দিন আর রাত পাশাপাশি থাকে, ঠিক তেমনই এখন রাত, তার মানে সুন্দর এক সকাল আসছে। বাবা টোনা, আমি তো জানতাম তুমি বনি স্কুলের অঙ্কের টিচার।
এখন তো দেখছি বড্ড সাহিত্যিক হয়ে উঠেছো। আরে তুমি মন খারাপ করে ঘরের মধ্যে চুপটি করে বসে আছো, আর তোমার মন ভালো করার জন্য একটু সাহিত্যিক হলাম, তাতে দোষের কি বলো? ঘরে তো দুজন সদস্য, আমরা একে অন্যকে হাসি মুখে রাখার দায়িত্ব আমাদের। হ্যাঁ, দুজন সদস্যই তো বটে। যাক, ওসব কথা বাদ দাও তো। তুমি স্কুল থেকে সবে এসেছো, হাত মুখ ধুয়ে এসো, আমি পুকুর থেকে খাবার জল নিয়ে আসি। এই কথা বলে টুনি কলসি নিয়ে জল আনার উদ্দেশ্যে পুকুর ঘাটে চলে যায়। আর টোনা টুনির চলে যাওয়ার পথে শান্ত ধীর চোখে তাকিয়ে থাকে। সবাই বলে যা হয় তা নাকি সব ভালোর জন্যই ঘটে, কিন্তু এ কি ঘটে গেল আমার জীবনে? পুরো জীবনটা আমার ওলটপালট হয়ে গেছে। কেন হলো এসব আমার সাথে? কেন? এমনটা না হলেও পারতো। না না, আমি আর কাঁদবো না, এসব নিয়ে আর কখনোই মন খারাপ করব না। এই কথা বলে টুনি কলসিতে জল নিয়ে বাড়ি ফিরে যায়। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। এরপর টুনি, তুমি সারাদিন এভাবে মন খারাপ করে বসে থাকো, আমার একদম ভালো লাগে না। তুমি সব সময় একটা কথা মনে রাখবে, আমাদের জীবনের সাথে যা ঘটে যায় তার উপর আমাদের কখনোই হাত থাকে না। বড্ড একা লাগে, বড্ড একা। আমি পারলাম না, আমি পারলাম না কেন বলো তো? আমার চোখের সামনে সব শেষ হয়ে গেছে, সব। টুনির এমন অসহায়ত্ব দেখে টোনা খাবার ছেড়ে টুনির পাশে বসে পড়ে আর টুনির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। এরপর রাত গভীর হলে তারা দুজনে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মা, মা, মা কোথায় তুমি? আমাকে সাপে কামড়িয়েছে, বাঁচাও মা, বাঁচাও মা, আমার খুব যন্ত্রণা হচ্ছে মা। হাই হাই, ওরে তোরা কে কোথায় আছিস রে? আয়, আমার মেয়েকে সাপে কামড়িয়েছে। ওরে তোরা কে কোথায় আছিস রে? বাঁচাও, 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 আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়ে। এ কি টুনি, শান্ত হও, শান্ত হও তুমি। আবার সেই স্বপ্ন দেখেছো? টুনি, কোথাও কেউ নেই। টুনি, টুনি। হ্যাঁ গো, আমি আবার আমার মেয়ের স্বপ্ন দেখেছি। মেয়েটাকে বাঁচাতে পারিনি গো, সেদিন আমি মেয়েটাকে বাঁচাতে পারিনি। মেয়েটা সাপের কামড়ে সেদিন আমার চোখের সামনে মারা গেল। আমি তোমার এক অপয়া বউ, কলঙ্কিনী মা, একটা সন্তানকে বাঁচাতে পারিনি আমি। শান্ত হও বউ, শান্ত হও। সেদিন তোমার কোনো দোষ ছিল না, আমাদের ভাগ্যের দোষ ছিল। শান্ত হও বউ, ঘুমিয়ে পড়ো, রাত গভীর হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এই কথা বলে টোনা টুনিকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দেয়। এর পরের দিন সকালবেলা কাট কাট মিষ্টি, বড় বড় গাছগুলো দেখি কাট। বড় বড় গাছগুলোর কাঠ অনেক মজবুত হয়, আমরা এই কাঠগুলো দিয়ে শক্তপোক্ত ঘর বানাতে পারবো। হ্যাঁ, বড় বড় গাছগুলোই তো কাটতে হবে, সামনে বর্ষাকাল আসছে, মজবুত করে ঘর না বানালে তো বর্ষায় আমাদের ভীষণ অসুবিধা হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, প্রতিটা পাখিকে মজবুত করে ঘর বানানো উচিত, কারণ পাখির প্রধান আশ্রয় এই ঘর, আর ঘরই আমাদের বাইরের বিপদ থেকে রক্ষা করবে, ছোট ছোট বাচ্চাদের দুষ্টু পাখিদের হাত থেকে বাঁচাবে। মিষ্টিটি আর শালিক যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা বিষধর সাপ বের হয় আর কোনো কারণ ছাড়াই দুজনের পায়ে ছোবল মেরে পালিয়ে যায়। আহ! আহ! হায় হায়, আজকেও বনে দুজন সাপের কামড়ে মারা গেল। কি হচ্ছেটা কি এই বনে? দিন দিন সাপের কামড়ে পাখিদের মৃত্যুহার বেড়েই চলেছে। না না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। এই সমস্যার সমাধান করার জন্য বনের মোড়ল উল্লু প্যাঁচার কাছে যেতেই হবে। আমাদের এই সমস্যার সমাধান চাই। আর যদি এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে একে একে সবাই মারা যেতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের সমস্যার কথা বনের মোড়ল উল্লু প্যাঁচাকে জানাতে হবে। চলো সবাই। এই কথা বলে সব পাখিরা মিলে বনের মোড়ল মশাই উল্লু প্যাঁচার কাছে যায়। উল্লু প্যাঁচা সব পাখিকে নিয়ে বড় একটা গাছের মগডালে মিটিং বসায়।
মোরুল মশাই, বড্ড নিরুপায় হয়ে আমরা আপনার কাছে এসেছি। বনে প্রতিটি পাখি সাপের কামড় খেয়ে মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো পাখির সংখ্যা কমে যাবে। ঠিক ঠিক, এ তো একটা কঠিন সমস্যা। আজ একজন মরেছে, কাল দুজন মরবে, তা তো হতে দেয়া যায় না। আমরা সাধারণ পাখিরা সাপকে তো আর শাস্তি দিতে পারবো না। তার বদলে একজন সাপুড়েকে ডেকে এনে আমাদের বনে আশ্রয় দেই, সেই আমাদের বাঁচাতে পারবে। ঠিক 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 বলেছেন মোরল মশাই, আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বনের সব পাখিরা যখন গাছের মগডালে মিটিং করছিল, ঠিক সেই সময় সেই দিক দিয়ে টুনিও উড়ে যাচ্ছিল। সব পাখিকে একসাথে দেখে টুনি সেই ডালে এসে নেমে পড়ে আর বলে, কি ব্যাপার, এখানে কিসের মিটিং চলছে? আমাকেও বলো তোমরা। সবার মুখে এমন আতঙ্কের ছাপ কেন? কি সমস্যা হয়েছে? বনে এখন সাপের কামড়ে পাখিদের মৃত্যু হচ্ছে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি একজন সাপুরিয়াকে বনে জায়গা দিব। সেই বনে থেকে আমাদের সাপের কামড় থেকে রক্ষা করবে, সাপের কামড়ের চিকিৎসা করবে। এসব তোমরা কি বলছো? সাপুড়ে কখনো সাপে কাটা রোগীকে ভালো করতে পারে না। তোমরা বনে সাপুড়েকে না এনে একজন ডাক্তারকে নিয়ে এসো। এই বনে হাসপাতাল বানাও। এসব ভণ্ড সাপুড়েদের এই বনে জায়গা দিও না। চুপ কর টুনি, সাপের কামড়ের চিকিৎসা সাপুড়ে করতে পারবে না তো ডাক্তার করতে পারবে? খুব বেশি জ্ঞানের কথা বলছিস তুই। নিজের মেয়েটাকে তো সাপের কামড় থেকে বাঁচাতে পারিসনি, তোর পরামর্শ শুনবো কেন আমরা? হ্যাঁ, ছাড়ুন তো ওই টুনির কথা মোড়ল মশাই। এই বনে ওর মেয়েকেই তো আগে সাপে কেটেছে। ওর মেয়েকে দিয়েই সর্বনাশটা শুরু হয়েছে, আবার এসেছে বড় বড় কথা বলতে। চলো, অযথা সময় নষ্ট করা যাবে না। আমার চেনা জানা একজন সাপুড়ে পাশের বনে আছে, তাকে আমাদের গ্রামে নিয়ে আসার নিমন্ত্রণ জানাই। চলো চলো। এই কথা বলে সব পাখিরা মিটিং ভেঙে পাশের বনের উদ্দেশ্যে উড়ে চলে যায়। আর টুনি তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না। আমার মতো ভুল তোমরা কেউ করো না, থামো। হায় হায়, সেদিনও আমি একই ভুল করেছিলাম। মেয়েকে নিয়ে এক ভণ্ড সাপুরের কাছে না গিয়ে যদি ডাক্তারের কাছে যেতাম, তবে হয়তো মেয়েটা আমার আজ বেঁচে থাকতো। থামো, সবাই থামো। টুনির এই আত্মচিৎকার কারো কান পর্যন্ত যায় না, আর টুনি অসহায় দৃষ্টি নিয়ে তাদের চলে যাওয়া দেখতে থাকে। এরপর, আরে বাবা, কি পরম সৌভাগ্য আমার! পাশের বন থেকে এতগুলো পাখি আমার সাথে দেখা করতে এসেছে। তা বলুন, আপনাদের কি লাগবে? ঔষধি গাছের ঔষধ লাগবে নাকি নাকি সাপে কাটা পাখির চিকিৎসা লাগবে? আমরা আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আমাদের বনে সাপের উপদ্রব বেড়েই চলেছে, তাই আমরা চাইছি যে আপনি আপনার পরিবার নিয়ে একদম আমাদের বনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করুন আর আমাদের বনে সাপে কাটা রোগীদের চিকিৎসা করুন। আরে বাহ, এ তো আমার কাছে সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, আমি কালকেই সবকিছু বেঁধে বউ নিয়ে আপনাদের কাছে চলে যাব। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনি আমাদের বনে গেলে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব আপনাকে। শুধুমাত্র আমাদের বনের সাপে কাটা পাখিদের চিকিৎসা করবেন। এই কথা বলে সব পাখিরা সাপুরে ঈগলের কাছ থেকে চলে যায়। আর ঈগলি তার নীরবতা ভেঙে ঈগলকে বলে, তুমি আবার কোন সর্বনাশের খেলায় মেতে উঠবে ঈগল? সাবধান হয়ে যাও, এসব কিন্তু ভালো নয়। এই, তুমি চুপ করো তো। কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না। ওই বনে গেলে আমরা ফ্রি ফ্রি খাবার পাবো, বাড়ি পাবো। এত সুযোগ সুবিধা আর হাতছাড়া করতে পারবো না আমি। ঈগল যা করতে চাচ্ছে তার পরিণাম একদম ভালো হবে না, একদম ভালো হবে না। এই কথা বলে ঈগলি ঘরের ভেতর চলে যায়। এর পরের দিন সকালবেলা ঈগল আর ঈগলি তাদের সবকিছু গুটিয়ে নিয়ে পাশের বনে চলে যায়। পাশের বনের পাখিরা তাদের থাকার জন্য একটা বাড়ি বানিয়ে দেয়। এরপর, ঈগল ঈগল বাড়িতে আছো? ঈগল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, কবুতরকে সাপে কেটেছে, তাড়াতাড়ি এসো। সরে যাও, সরে যাও, তোমরা সবাই সরে যাও। আমাকে বিন বাজাতে দাও, এক্ষুনি একে ঠিক করে দিব আমি।
কোথায়? এখনো তো কবুতর চোখ মেলে তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না? তোমার বিন বাজাতে সাপ আসছে না কেন? এই রোগী কিছুতেই বাঁচবে না, যত বড় সাপুরে চিকিৎসা করুক না কেন। এর যে কাল মৃত্যু হয়েছে। যা যা, তোরা একে ভেলায় ভেসে দে। যত সব ভন্ডামি। আরে তুমি ওই সাপুরে ইগলের বউ ইগলি না? এভাবে পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছো কেন? এই বনবুঝি তোমার পছন্দ হয়নি? চোখের সামনে আমার স্বামী সবার এত ক্ষতি করবে, তা আমি মেনে নিতে পারছি না। মানে এসব কি বলছো? আমার স্বামী এই বনে সবার ক্ষতি করবে। সে এক ভণ্ড সাপুরে, কারো উপকার করার চাইতে ক্ষতি বেশি করবে। আমি চাই আমার স্বামী যেন ভালো হয়ে যায়। তুমি যদি আমার কথা অনুযায়ী চলো, তবে তোমার স্বামীকে আমরা ভালো পথে ফিরিয়ে আনতে পারি। তার ভন্ডামিতে আর কারো প্রাণ যাবে না। তুমি আমার বুদ্ধি শুনতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, বলো কি বুদ্ধি তুমি আমাকে দিবে? ইগলির কথা শুনে টুনি ইগলির কানে কানে তার বুদ্ধির কথা বলে, আর ইগলিকে নিয়ে টুনি ইগলের বাড়িতে যায়। এরপর কোনো কথাই না বলে ইগলি মাটিতে মরার মতো শুয়ে পড়ে, আর টুনি চিৎকার করতে থাকে। ইগল ইগল, তাড়াতাড়ি বের হয়ে এসো, ইগলিকে সাপে কেটেছে, তাড়াতাড়ি বের হয়ে এসো। টুনির এমন চিৎকার শুনে বনের সব পাখিরা সেখানে এসে জড়ো হয়, আর ইগলও ঘর থেকে বের হয়ে আসে। হায় হায়, এ কি? ইগলির কি হয়েছে? ইগলি, ওঠো, তোমার কিচ্ছুটি হবে না। সবাই দাঁড়িয়ে দেখছো কি? একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ডাক্তার? কিসের ডাক্তার? তুমি তো কত বড় সাপুড়িয়ে, কতজনকে তো তুমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, আর নিজের বউয়ের চিকিৎসা করতে পারবে না? না, আমার বউকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। বউকে সাপে কেটেছে, এখন সাপুরে কি করবে? সাপ কেটেছে বউকে, বুঝতে পারছো তোমরা? চলো, ইগলিকে ডাক্তারের কাছে নিয়ে চলো, নয়তো বাঁচাতে পারবো না। আমার বউকে আমি বাঁচাতে পারবো না। ঈগল যখন সবার সাথে চিৎকার করছিল, তখনই ইগলি উঠে দাঁড়ায়, আর ইগলিকে দেখে ঈগল অবাক হয়ে যায়। এ কি ইগলি, তোমাকে নাকি সাপ কেটেছে? তুমি সুস্থভাবে দাঁড়িয়ে আছো কিভাবে? নাটক করলে তুমি? নাটক করলে আমার সাথে? হ্যাঁ, নাটক করলাম। তুমি সবার ক্ষতি করবে তা আমি সহ্য করব না। তাই টুনির বুদ্ধিতে তোমার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য এই অভিনয় করেছি। বলো ঈগল, তুমি স্বীকার করো তুমি চিকিৎসার নামে প্রতারণা করছো, সবার সাথে প্রতারণা করছো। হ্যাঁ, আমি প্রতারণা করেছি সবার সাথে। একজন সাপে কাটা রোগীকে ডাক্তার ছাড়া কেউ ভালো করতে পারবে না। আমার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। সেই সাথে এই পেশা আমি চিরদিনের জন্য ছেড়ে দিচ্ছি। টুনি রে, তুই বনের পাখিদের নিয়ে কত চিন্তা করিস, আর দেখ তুই যখন প্রথমে এই বনে ডাক্তার আনার কথা বললি, তোকে কত অপমান করেছি। আমাদের ক্ষমা করে দিস টুনি। তোমরা ছাড়া আমার আপন বলতে আর কে আছে বলো? আমিও তো ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমার ছোট্ট মেয়েটাকে যদি কোনো সাপুরের কাছে না নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তবে আমার মেয়েটা আজ আমার কোলে খেলা করতো। চুপ কর টুনি, আর কাঁদিস না। তোর মেয়ে হারানোটাকে আমরা তোর অপূর্ণতা মনে করেছিলাম, তোকে কত কথা শুনিয়েছিলাম, কিন্তু এটা বোঝার চেষ্টা করিনি যে কারো অপূর্ণতা দেখে অবহেলা না করে তাকে বুদ্ধি এবং কর্মদক্ষতা দিয়ে বিচার করা উচিত। আসলে বুদ্ধি মাথায় থাকে, অপূর্ণতাতে নয়। এই কথা বলে বনের সকলে টুনির জয় জয়কার করতে থাকে, আর এভাবেই টুনির বনের সকলের মন থেকে কুসংস্কার দূর করে দেয়। টুনি, আমি কাজে গেলাম গো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তুমি দুপুরের খাবার না নিয়ে কাজে যাচ্ছ যে? আজকে খাবার খেতে হবে না নাকি? আরে আরে, ভালো কথাই মনে করে দিলে। আমি তো ভুলে গিয়েছিলাম খাবার নেওয়ার কথা। আচ্ছা, খাবারের বাটিটা নিয়ে এসো তো। বাবা কাজে যাচ্ছ বুঝছি? শোনো বাবা, আজ কাজ থেকে ফেরার সময় আমার জন্য নতুন জুতো কিনে নিয়ে আসবে, বুঝেছো? আমার বন্ধুরা নতুন জুতা পরে খেলতে আসে, আর আমি শুধু প্রতিদিন পুরাতন ছেঁড়া জুতো পরে খেলতে চাই। আমার খুব খারাপ লাগে, খুব। কিন্তু মা, আমরা যে গরিব আর তোর বন্ধুরা অনেক ধনী, তাই ওরা নতুন জুতা পরে আসে। ওদের মতো
তো তোকে এত নতুন জুতা কি করে দিব রে মা বলতো? আমি এত কিছু বুঝি না। আমাকে আজ যদি নতুন জুতা এনে না দাও তাহলে আমি আজ কোনো খাবার খাবো না বলে দিলাম। পাগলি মেয়ে আমার, তুই আমার এত আদরের মেয়ে, আর তুই একটা আবদার করেছিস আর আমি তা এনে দিব না, তা কি কখনো হয়? আমি আজ কাজ করে সেই টাকা দিয়ে তোর জন্য সুন্দর একটা জুতা নিয়ে আসবো রে মা। তবুও না খেয়ে যেন থাকিস না। কি মজা কি মজা, বাবা তুমি খুব ভালো আর মা পচা। মামিকে জামা দিতে জানা। বাবা আমি আজ পেট ভরে ভাত খাবো, আমার চেয়ে নতুন জুতো হবে। এই বলে টুকি খুশিতে খেলতে চলে যায় আর টোনাও কাজে চলে যায়। টোনা পেঁচার গমের জমিতে কাজ করত। টোনা সারাদিন কাজ করে বিকেলে তার পারিশ্রমিক নিয়ে জুতার দোকানে যায়। দাদা, ওই জুতোগুলো কত করে? টোনা, এই জুতাগুলো 600 টাকা, কিন্তু তুমি অনেক গরিব, তাই তোমার জন্য 500 টাকা রাখতে পারবো। আজ কাজ করে পারিশ্রমিক 500 টাকায় পেয়েছি। এখন মেয়ে যেহেতু চেয়েছে, তাই মেয়ের জন্য জুতাটা নিয়ে যেতেই হবে। দাদা, জুতাটা দিয়ে দিন, আর এই নিন টাকা। টোনা কবুতরের কাছ থেকে টুকির জন্য জুতা কিনে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। আর পথে কালু কাকের সাথে টোনার দেখা হয়ে যায়। আরে টোনা যে, কোথায় গিয়েছিলে? মেয়ের জন্য দেখছি জুতাও নিয়েছো, ভালোই তো দেখছি এখন টাকা ইনকাম করো। হ্যাঁ দাদা, কাজ করে যে টাকা পাই তা দিয়েই বউ বাচ্চাদের নিয়ে ভালোই চলে। মেয়ে জুতার জন্য জেদ করেছে, তাই আজকে কাজের টাকা দিয়ে মেয়ের জন্য জুতা নিয়ে আসলাম। আমার মেয়েকেও এমন জুতা কিনে দিব ভাবছি, জুতাগুলো খুব সুন্দর। আচ্ছা তাহলে বাড়িতে যাও। কাকুলি, টোনা তার মেয়ের জন্য জুতা কিনে নিয়ে গেল। জুতাগুলো খুব সুন্দর, আমাদের কুহু ওই জুতা পরলে খুব সুন্দর মানাবে। তাই নাকি? তাহলে এক কাজ করো, টোনার মেয়ের জুতাগুলো চুরি করে নিয়ে এসো। আমাদের কাছে তো এত টাকা নেই, আমরা তো কোনোদিনও মেয়েকে জুতা কিনে দিতে পারবো না। তাই চুরি করে জুতা পরার শখটা মিটিয়ে দিব, বুঝেছো? হ্যাঁ ঠিকই বলেছো, আজ রাতেই আমি ওই জুতাগুলো চুরি করে নিয়ে আসবো, শুধু রাতটা হোক। এই নে মা, তোর জুতা নে। বাবা, জুতাগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি এই জুতা পরে বন্ধুদের সাথে খেলতে যাব। হ্যাঁ রে মা, জুতাগুলো রেখে দে, কালকেই পরিস কেমন? টোনা, আজকে বাজার নিয়ে আসুনি? না টুনি, আজকে কাজ করে যা টাকা পেয়েছি তা দিয়েই এই জুতাগুলো কিনেছি। ঘরে কোনো খাবার থাকলে আজকে ওগুলো দিয়ে চালিয়ে দাও, কাল এখন বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ টোনা, সামান্যটুকু খাবার আছে, এটুকুই তাহলে খেতে হবে। এরপর সবাই মিলে ওই সামান্যটুকু খাবার খেয়ে নেয় আর তারা ঘুমিয়ে পড়ে। এদিকে কালু রাত হতে টোনার বাড়িতে আসে। টোনার ঘরটা তো অনেক পুরাতন মনে হচ্ছে, ঘরে হাত দিয়ে ভাঙার চেষ্টা করলেই বুঝি ভেঙে যাবে। আমি বরং কিছু জায়গা ভেঙে ভিতরে ঢুকি, আর যাওয়ার সময় আবার ঠিক করে দিয়ে যাব, যেন বুঝতেই না পারে যে ঘরে চোর এসেছিল। হা হা হা, আমার মাথায় কত বুদ্ধি। যেই বলা সেই কাজ। শয়তান কালু টোনার ঘরের একটু বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ে আর টেবিলে রাখা টুকির জুতা নিয়ে বাহিরে আসে আর ভাঙা বেড়া কোনোভাবেই ঠিক করে দিয়ে চলে যায়। পরের দিন সকালে টুকি তার জুতা খুঁজতে থাকে। মামা, আমার জুতা কোথায়? এখানেই তো কাল রেখেছিলাম, তাহলে কোথায় গেল জুতা? হ্যাঁ, টেবিলের উপরেই তো ছিল, কোথায় গেল জুতাটা? দাঁড়া, দেখছি ঘরে কোথাও আছে হয়তো। আরে আরে, কোথাও তো জুতাটা পেলাম না রে মা। কি বলছো কিটুনি? জুতাটা কোথায় হারিয়ে গেল? এই ঘর থেকে জুতার কি হাত পা আছে নাকি? হ্যাঁ, যে হেঁটে হেঁটে চলে গেছে। আমি বাজার না নিয়ে মেয়ের জন্য জুতা নিয়ে আসলাম, আর ঘর থেকে জুতা হারিয়ে গেল। তাহলে আমার বন্ধুদেরকে জুতা পরে দেখাতে পারলাম না।
মারে, তুই চিন্তা করিস না, আমি তোকে আবার নতুন জুতা এনে দিব। তখন তুই তোর বন্ধুদের দেখাবি, কেমন? টোনা, আজ থেকে না হয় আমিও কাজে যাব। তুমি একা কাজ করে মেয়ের শখ মেটাবে নাকি সংসার চালাবে বলো তো? হ্যাঁ টুনি, ঠিক বলেছো, তুমি কাজে গেলে ভালোই হবে। এরপর টুকিকে বাড়িতে রেখে টুনি ও টোনা কাজে চলে যায়। আর দুজনে সারাদিন কাজ করে মেয়ের জন্য জুতা আর কিছু বাজার নিয়ে বাড়িতে চলে আসে। আর কাকলি এসব দেখতে পায়। কালু, টোনা টুনি দেখলাম আজকেও মেয়ের জন্য জুতা আর বাজার করে নিয়ে গেল। জুতাগুলো খুব সুন্দর দেখলাম। তুমি আজকেও জুতা চুরি করে নিয়ে আসবে আর খাবারগুলো নিয়ে আসবে। এখন থেকে আমাদের আর কাজ করতে হবে না গো। টোনার ঘর থেকে প্রতিদিন খাবার, টাকা, জিনিসপত্র চুরি করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো, আমি তাই করব। এদিকে টুনি জুতাগুলো আবার টেবিলের উপর রেখে দেয় আর কিছু খাবার সবাই খেয়ে নেয়। আর বাকি খাবারগুলো সকালের জন্য রেখে দেয়। আর সবাই ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে কালু এসে আবারও একইভাবে জুতা ও খাবার চুরি করে নিয়ে যায়। কিন্তু কালুর মনেই থাকে না ঘরে ভাঙা বেড়া ঠিক করার। পরের দিন সকালবেলা টুনি ভাঙা ঘরের বেড়া দেখে অবাক হয়ে যায়। এ কি টোনা, কি সর্বনাশ হয়েছে! দেখো, ঘরের বেড়া ভাঙা। তার মানে চোর এসে জুতা চুরি করে নিয়ে গেছে। আজকেও তো জুতা দেখছি না। আজকেও নিয়ে গেছে টোনা। আর এখানে সকালের জন্য খাবার রেখেছিলাম, খাবারগুলো তো দেখছি না। আমাদের ঘর ভাঙা দেখে চোর সুযোগ বুঝে আরো ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে। এখন টাকা পয়সা ঘরে রাখতেই পারবো না, টাকা পয়সাও চুরি করে নিয়ে যাবে। আর টাকা পয়সা জমা না করলে কিভাবে ঘরটা নতুন করব বলো তো? টোনা, এখন তো আমরা নতুন করে কাঠ বাঁশ দিয়ে ঘর বানাতে পারবো না, অনেক টাকার দরকার হবে। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা জঙ্গল থেকে শক্ত মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে সুন্দর একটা মাটির ঘর বানাই। তাহলে চোর আর মাটির বেড়া ভেঙে আমাদের সবকিছু চুরি করতে পারবে না গো। টুনি, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো, তাই করো তাহলে। হ্যাঁ বাবা, তাই করো। তাহলে শয়তান চোর আর আমার জুতা চুরি করতে পারবে না। এরপর টুনি টোনা জঙ্গলের ভিতরে যায় আর শক্ত মাটি এনে তাদের ঘরের উপর লাগাতে থাকে। এক পর্যায়ে পুরো ঘর মাটি দিয়ে মাটির ঘর তৈরি করে ফেলে। টুনি, মাটির ঘর তো খুব ভালোই লাগছে, শরীর ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের আর এখন গরম লাগবে না। বাবা, তাহলে এখন আমাকে জুতা এনে দাও। এখন তো আর চোর আসবে না। মারে, আজ তো আর কাজে যেতে পারলাম না, কাল তোকে জুতা এনে দিব। টোনা, আজ এক কাজ করি, আমরা না ঘুমিয়ে চোরকে ধরে শিক্ষা দিব। না হলে আমাদের বনে আরো পাখিদের ঘরে এই চোর চুরি করবে। কিন্তু কিভাবে চোর ধরবো টুনি? এরপর টুনি টোনাকে চোর ধরার উপায়টা বলে দেয়। আর রাত হতেই প্রতিদিনের মতো কালু টোনার বাড়িতে চুরি করতে আসে। কি ব্যাপার, এরা দেখছি ভাঙা ঘরের উপর মাটি দিয়ে রেখেছে, আবার দরজা দেখছি খোলা। হয়তো দরজা লাগাতে মনে নেই এদের, এই সুযোগে চুরি করে পালায়। এই কে কে কে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। শয়তান কালু, তুই তাহলে চোর? এতদিন আমাদের খাবার, আমার মেয়ের জুতা চুরি করেছিস, কিন্তু আজ কোথায় যাবি? আজ তোকে উচিত শিক্ষা দিবই দিব। শয়তান কালু চোর, তোর জন্যই আমরা কষ্ট করে মাটির ঘর বানিয়েছি। আমার মেয়ের এত শখের জুতা চুরি করেছিস তুই। এইসব বলতে থাকে আর টোনা টুনি কালুকে অনেক মারতে থাকে। আমাকে আর মেরো না, আমি আর কখনো চুরি করব না। আমি তোমার মেয়ের জুতা ফিরিয়ে দিব, তবু আমাকে ছেড়ে দাও। তোকে সহজে ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি, ভালোভাবে শিক্ষা দিয়ে ছেড়ে দিব। তোকে কাল সকালে পুলিশে দিয়ে আসবো। অলস হয়ে কাজ না করে চুরি করে খেতে চাস, সেই আশা আর হবে না। এভাবে সেই রাত্রি কেটে যায়। পরের দিন কালুকে টোনা টুনি থানায় নিয়ে যায় আর পুলিশকে সব কথা খুলে বলে। এই কালু, টোনা যা বলছে সব কি সত্যি বলছে? হ্যাঁ স্যার, সত্যি বলছে।
আমি লোভে পড়ে চুরি করেছি, আর কখনো চুরি করব না স্যার। নিজের কর্ম করে খাবো, তবু আমাকে ছেড়ে দিন। অন্যায় করেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। তোকে 1 বছর জেলে থাকতে হবে, তারপর ছেড়ে দিব। না হলে তোকে ছেড়ে দিলে বনে আরো পাখিরা চুরি করার সাহস পাবে। এই বলে পুলিশ কালুকে জেলে বন্দি করে। এই কাকুলি, আমার মেয়ের জুতাগুলো দিয়ে দে, না হলে কালুর মতো তোকেও পুলিশে ধরিয়ে দিব। তার মানে তোমরা কালুকে পুলিশে দিয়েছো? তোমরা প্রতিবেশী হয়ে এ কাজ করতে পারলে কি করে? আমরা কোনো তোমার প্রতিবেশী না। প্রতিবেশী হলে কি তোমার স্বামী আমার ঘরে চুরি করতে যায়? অন্যায় করলে সবাইকে শাস্তি পেতে হয়, সেই যে হোক না কেন, বাবা হোক বা প্রতিবেশী হোক। এবার সব বুঝেছি গো, অন্যায় করে কখনো সুখে থাকা যায় না। আর যদি আমার স্বামী চুরি না করতো, তাহলে আর জেলে থাকতে হতো না। আমাদের ক্ষমা করে দিও, আমরা আর কখনো কারো কোনো জিনিস চুরি করব না। অন্যায় করে নিজে সুখী হতে চাইবো না। দাঁড়াও, তোমাদের জুতা ফিরিয়ে দিচ্ছি। এরপর কাকুলি জুতাগুলো এনে দেয়। আর টোনাটুনি জুতা নিয়ে বাড়িতে চলে আসে। টুকি জুতা পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর টোনাটুনি তাদের মেয়েকে নিয়ে মাটির ঘরে সুখে দিন কাটাতে থাকে। আমি যতই পালানোর চেষ্টা করি, কিন্তু শয়তান সাপুড়ে আমায় ধরেই ফেলবে, আর আমার ডিমগুলো ভেঙে ফেলতে পারে। আমি বরং ডিম দুটোকে এখানে রেখে যাই, আমার সন্তানরা যেন পৃথিবীর আলো দেখতে পারে। আমি বেঁচে থাকলে ঠিক একদিন দেখা হবে। মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম, তুমি কাজে যাবে না মা? কাজে না গেলে কি আর পেটে খাবার যাবে রে মা? কাজে তো যেতেই হবে, এক্ষুনি কাজে যাব। তুই বন্ধুদের সাথে খেলা করি তাড়াতাড়ি বাড়ি ফিরিস রে মা। সন্ধ্যা যেন করিস না। বনে তো হিংস্র প্রাণীর অভাব নেই, আবার কখন না কখন আক্রমণ করে বসে। মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তাই যেন হয়। টুকি, তুই এসেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। এখনো আমরা তাই খেলাই শুরু করিনি। চল চল, খেলা শুরু করি। হ্যাঁ চল। এই শোন, আজ আমরা লুকোচুরি খেলবো। আমি চোর হলাম আর তোরা লুকিয়ে পড়, আমি তোদের খুঁজে বের করবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই চলো, চল চল, লুকিয়ে পড়ি। এভাবে টুকি তার বন্ধুদের সাথে খেলতে থাকে। খেলতে খেলতে বিকেল হয়ে যায়। বিকেল হয়ে গেছে, আজ খেলবো না রে। মা সন্ধ্যার আগে বাড়ি যেতে বলেছে। তোরা জানিস এই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, সন্ধ্যা হলে পাখিদের খেয়ে ফেলে। তাই নাকি? আমরা তো জানতাম না। চল শালু, বাড়ি যাই। টুকি, তোরা বাড়ি যা। এরপর পারুল শালু চলে যায়, আর টুকিও বাড়ি চলে আসতে থাকে। হঠাৎই টুকির চোখ যায় ঝোপের আড়ালে নাগিনের দুটি ডিমের দিকে। টুকি ডিমের কাছে যায়। একে ঝোপের আড়ালে ডিম দুটো কোন পাখি যে রেখে গেছে? আমি বরং বাড়িতে নিয়ে যাই, হিংস্র প্রাণী ডিম দুটোকে আবার খেয়ে ফেলতে পারে। কিরে মা, তুই এই ডিম দুটো কোথায় পেলি? মা, আমি এই ডিম দুটো জঙ্গলে পেয়েছি, মাটিতে না পড়েছিল। হিংস্র প্রাণী থেকে বাঁচাতে বাড়িতে নিয়ে এলাম। ভালো করেছিস রে মা। মা, আমি বলি কি, তুমি আর ডিমের দাদাও যদি ডিম ফুটে ছানা বের হয়, তাহলে আমার ভালোই হবে। আমার তো ভাই বোন নেই, ভাই বোন হলে আমাকে আর বাইরে খেলতে যেতে হবে না, ভাই বোনের সাথে খেলতে পারবো। আহারে আমার সোনা মা, আমার এই ছোট্ট টুকিমার মাথায় এত বুদ্ধি। ঠিক আছে রে মা, আমি তা দিব। এরপর টুনি ডিম দুটিতে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা ডিম দুটি থেকে সাপের বাচ্চা বের হয়। এ দেখে তো টুনি অবাক হয়ে যায়। টুকি, টুকি, তুই কি না সাপের ডিম এনেছিলি? আমি তো পাখির ডিম ভেবে তা দিয়েছি। তোর আশা আর পূরণ হলো না রে মা। যা, এদের জঙ্গলে রেখে আয়। না মা, আমি এদের রেখে আসবো না। এরা সাপ হয়েছে তো কি হয়েছে? আমি এদের সাথেই খেলবো। এরা
মা মা মা। হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলেছিস। দেখ, এরা আমাকে মা ভেবে ডাকছে। ঠিক আছে, তোরা আমার সন্তান হয়ে আমার কাছে থাকবি। মা টুকি, এরা দুজন আজ থেকে তোর ভাই। এরা দুজনেই যে ছেলে সাপ। ভালো হয়েছে মা, এখন থেকে আমি দুই ভাইয়ের সাথে খেলবো। কি মজা, কি মজা। আচ্ছা রে মা, তুই তোর ভাইদের সাথে থাক, আমি এদের জন্য দুধ নিয়ে আসছি। ঠিক আছে মা, যাও। ভাইদের হয়তো ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি দুধ নিয়ে এসো। এভাবেই টুনি তার নিজের সন্তানের মতোই আদর ভালোবাসা দিয়ে দুই সাপছানাকে বড় করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। সাপছানা দুটো বড় হতে থাকে আর আস্তে আস্তে তারা কথাও বলতে থাকে। মা টুকি, তোরা তিন ভাই বোন বাড়িতেই খেল, আমি কাজে যাচ্ছি। বাইরে কিন্তু একদম যাবি না, সাপুরে তোর ভাইদের দেখে ফেললে ধরে নিয়ে যাবে। ঠিক আছে মা, আমি বাইরে নিয়ে বাইরে কোথাও যাব না। তুমি যাও কাজে, আর আমাদের নিয়ে তো চিন্তা করতে হবে না মা। হ্যাঁ মা, তুমি কাজে যাও, আমরা কোথাও যাব না। ভাই তোরা এখানে থাক, আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি। সবাই একসাথে খেললে আরো বেশি মজা হবে। আচ্ছা ঠিক আছে, যাও বোন, তোমার বন্ধুদের ডেকে নিয়ে এসো। কালু কালু, টুনি তো দেখছি সাপদের ছেলে বানিয়েছে। দেখো না, টুকি আবার ভাই ভাই বলছে। আর সাপ দুটো হয়তো জাদুর সাপ, কথাও বলতে পারে দেখছি। চলো কালু চলো, আমরা এদের ধরে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ কাকলি, তুমি ঠিক বলেছ। চলো নিয়ে যাই এদের, এরা হয়তো আমাদের স্বর্ণমুদ্রা দিবে। তোমরা কে আর এখানে কেন এসেছো? আমরা বনের পাখি, তোমাদের নিয়ে যেতে এসেছি। এখন চলো আমাদের সাথে, আমাদের বাড়িতে, আর আমাদের স্বর্ণমুদ্রা দিয়ে ধনী বানিয়ে দিবে। তোমরা তো জাদুর সাপ। না, আমরা যাব না, আমাদের এটাই বাড়ি। টুনি আমাদের মা, টুকি আমাদের বোন। মা বোনকে ছেড়ে কোথাও যাব না। যাবি না আমাদের সাথে? দাঁড়া, এক্ষুনি সাপুরে এনে তোদেরকে ধরে নিয়ে যাব। তখন সাপুরের হাতেই তোদের মরতে হবে। না না, এ কাজ করো না তোমরা। আমাদের তো স্বর্ণমুদ্রার জন্য নিয়ে যাবে। আমি তোমাদের স্বর্ণমুদ্রা দিচ্ছি, তবুও আমাদের কোনো ক্ষতি করো না। আমরা এই বাড়িতেই থাকতে চাই। ঠিক আছে, তবে স্বর্ণমুদ্রা দাও। আর একটা কথা, টুনিকে যেন বলো না। এই নাও তোমাদের স্বর্ণমুদ্রা, এবার এখান থেকে চলে যাও। ভাই, আমরা তাহলে জাদুই সাপ? কিন্তু আমি তো জানতামই না। আমিও জানি না রে, চোখ বন্ধ করে এক কলে স্বর্ণমুদ্রা চাইলাম আর পেলাম। হয়তো সৃষ্টিকর্তা বিপদ থেকে বাঁচার জন্যই এই জাদু শক্তি আমাদের মাঝে দিয়েছে। এরই মাঝে টুকি তার বন্ধুদের নিয়ে সেখানে আসে আর তারা সবাই খেলতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। কাকলি, এই এক কলের স্বর্ণমুদ্রা তো কিছুদিন বসে খেলেই শেষ হয়ে যাবে। চলো আমরা আরো স্বর্ণমুদ্রা নিয়ে আসি, যেন আমাদের আর কাজ করতে না হয়, বসে বসে খেয়ে জীবন কাটিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইসব, আজ আমাদের 5 কলস স্বর্ণমুদ্রা দাও। ওই এক কলস স্বর্ণমুদ্রা কয়েকদিন পরে তো শেষ হয়ে যাবে। না দিলে জানিসই তো আমরা তোদের কি করতে পারি। কালুর কথায় সাপ ভয় পেয়ে 5 কলস স্বর্ণ মুদ্রা দেয় আর কালু কাকুলি সেগুলো নিয়ে চলে যায়। এভাবেই প্রতিদিন কালু আর কাকুলি সাপদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে থাকে। একদিন, মা, আজ কাজ থেকে এত দেরি করে এলে যে? মারে, আজ কাজ পাইনি, তাই তাড়াতাড়ি আসলাম। আজ যে তোদের কষ্ট করে না খেয়ে থাকতে হবে রে মা। আমি বরং টুনিমাকে এক কলে স্বর্ণমুদ্রা দেই। টুনিমা আমাদের জন্যই তো কষ্ট করে কাজ করে। মা, এ নাও স্বর্ণমুদ্রা, আর এগুলো দিয়ে তুমি খাবার নিয়ে এসো। যেদিন তুমি কাজ পাবে না, এই স্বর্ণমুদ্রা দিয়ে চলবে মা। কি রে বাবা,
তোরা স্বর্ণমুদ্রার কলস কি করে পেলি? তবে কি তোরা জাদু শক্তি পেয়েছিস? এরপর সাপ সবকিছু খুলে বলে। টুনি, তুই দেখছি জাদুর সাপ এনে স্বর্ণমুদ্রা নিচ্ছিস। আমাদেরও এর ভাগ দে, আমরাও তো গরিব। ঠিক আছে কাকুলি দিদি, এই নাও কিছু স্বর্ণমুদ্রা, এবার যাও। আর কাউকে যেন বলো না এই দুই সাপের কথা। আচ্ছা আচ্ছা, বলবো না। কাকলি, আমার মনে হয় টুনির কাছে অনেক স্বর্ণমুদ্রা আছে। টুনি তো আমাদের থেকেও বড়লোক হবে। এক কাজ করি, আমরা রাজামশাইকে সবটা বলে দেই, আর গরিব পাখিদের স্বর্ণমুদ্রাগুলো রাজাকে ভাগ করে দিতে বলবো। আমরাও কিছু স্বর্ণমুদ্রা পাবো, আর টুনি গরিব হয়ে যাবে। আমরা এই বনে একাই বড়লোক থাকবো। হা 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 হা। বুদ্ধিটা তো তুমি ভালোই বলেছো, চলো তবে তাই করি। আরে কালু, বলো কি সমস্যা তোমাদের? রাজামশাই, টুনির কাছে অনেক স্বর্ণমুদ্রার কলস আছে, কিন্তু গরিব পাখিদের সাহায্য করছে না। কি বলছো কি? টুনি এত স্বর্ণমুদ্রা কোথায় পেলো? এরপর কালু কাক সাপের কথা রাজাকে খুলে বলে। ও, এই ব্যাপার। আমার রাজ্যে টুনি একাই ধনী হচ্ছে, আর আমি কিছুই জানি না। মন্ত্রী, টুনিদের সবাইকে ধরে নিয়ে এসো আমার রাজ দরবারে। আগে জাহাপনা নিয়ে আসছে। এরপর মন্ত্রী টুনিদের সবাইকে রাজ দরবারে ধরে নিয়ে আসে। এ কি টুনি, এসব কি শুনছি? তুমি এই জাদুর সাপদের কাছে নাকি স্বর্ণমুদ্রার কলস নিচ্ছ, আর বনের গরিব পাখিরা সাহায্য চাইলে সাহায্য করছো না? কালু আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। রাজা মশাই, আমাকে তো এক কলস স্বর্ণমুদ্রা দিয়েছিল, আর আমি কালু ভাইকেও তো কিছু স্বর্ণমুদ্রা দিয়েছি, আর কেউ তো আমার কাছে সাহায্য চায়নি। আর রাজা মশাই, আমি তো জানতাম না যে এরা জাদুই সাপ। তুমি এদের কোথায় পেয়েছো? এরপর টুনি সবটা খুলে বলে। কালু, তুমি তাহলে যে বললে টুনির কাছে অনেক স্বর্ণমুদ্রার কলস আছে? না, মানে আমি ভেবেছিলাম আছে। রাজামশাই, আমি সব বলছি আপনাকে। এই কালু কাকুলি খুব লোভী আর চালাক। এরা নিজেরাই আমাদের ভয় দেখিয়ে অনেক স্বর্ণমুদ্রার কলস নিয়েছে, আর আপনাকে না জানিয়ে আমাদের মাকে দোষী বানাচ্ছে। কালু, এ কি শুনছি তোমার নামে? তুমি নিয়েছো স্বর্ণমুদ্রা? কোথায় রেখেছো বলো? আমার বাড়িতে আছে রাজামশাই। মন্ত্রী, কালুর বাড়ি থেকে সব স্বর্ণমুদ্রার কলস এনে বনের গরিব পাখিদের ভাগ করে দাও। আর টুনি, তুমি যে সাপদের বাড়িতে রেখেছো, যদি কারো ক্ষতি করে বসে? রাজা মশাই, এরা আমার সন্তানের মতোই। এরা খুব ভালো, কখনো কারো ক্ষতি করবে না রাজা মশাই। টুনি, এরা কারো ক্ষতি না করুক, কিন্তু এরা যে স্বর্ণমুদ্রার কলস দিতে পারে, তাই অনেক পাখি তোমাদের ক্ষতি করতে পারে। তাই এদের জঙ্গলে রেখে এসো, এতে তোমার ভালো হবে। ঠিক আছে রাজা মশাই। বাবা, আমি তোদের আর রাখতে পারলাম না। আজ থেকে তোরা জঙ্গলই থাকবি, আর মাঝে মাঝে আমি তোদের সাথে দেখা করে আসব। ঠিক আছে মা, তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে মা। ভাই, আমি তোমাদের সাথে এখানেই খেলতে আসবো, কেমন? এরপর টুনি টুকি দুই সাপ ভাইকে জঙ্গলে রেখে চলে আসে, আর মন্ত্রী কালু কাকে সব স্বর্ণমুদ্রার কলস গরিব পাখিদের মাঝে ভাগাভাগি করে দেয়। হলো তো ধনী হওয়া, তোমার জন্য সব স্বর্ণমুদ্রা চলে গেল। অন্যের উপর সন্দেহ করে দোষ চাপিয়ে দিলে সেই দোষের বোঝা নিজেকেই বয়ে বেড়াতে হয়, বুঝলে তো? কিরে বাবা রাজু, কোথায় তুই? আজকে হোলির দিন, আর আমার পাগল ছেলেটা কোথায় লুকিয়ে আছে? আয় বাবা, আমি তোকে রং লাগিয়ে দেই। বাবা, আমি এখানে বাবা। তুমি আমাকে ধরতে পারবে না, ধরতে পারবে না। এই যে আমি এখানে লুকিয়ে আছি, এসো এসো, ধরো আমাকে। কি মজা, আমাকে বাবা খুঁজেই পায় না। রাজুর কথা শুনে টোনা রাজুকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে রাজুকে টোনা ধরে ফেলে। আর টোনা বলে, পেয়েছি পেয়েছি, আমার সোনা বাবাটাকে আমি ধরতে পেরেছি। আর পালিয়ে যাবি কোথায় বাবা? আয় আয় বাবা, তোর শরীরে আমি রং লাগিয়ে দেই। এই নে। না না, দিও না বাবা, দিও না, দিও না বাবা, বাবা দিও না, আমাকে রং দিও না। উফ, তুমি তো আমাকে রং দিয়ে একদম মাখিয়ে দিলে। না 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 না, আমাকে দিও না রং। ঘুমন্ত অবস্থায় রাজু এ কথা বলে চিৎকার করে জেগে ওঠে। আর রাজুর এমন চিৎকার শুনে টিং টিং ঘরে আসে,
আর বলে, কি রে ভাই, ঘুমের মধ্যে কি এমন দুঃস্বপ্ন দেখলি যে এভাবে চিৎকার করে উঠলি? খুব ভয় পেয়েছিস ভাই? বল না ভাই, কি হয়েছে? দিদি রে দিদি, আজ আমি বাবাকে স্বপ্নে দেখেছি। আমার আজকে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে রে দিদি। কি সুন্দর ছিল আগেরকার দিনগুলো আমাদের, জানিস রে দিদি। আমি স্বপ্নে দেখেছি আমি আর বাবা রং দিয়ে হোলি খেলছি। দিদি, এবার কি তুই আমাকে রং কিনে দিবি না দিদি? বাবা মা তো নেই, আমরা দুজনে রং দিয়ে হোলি খেলবো। ভাই রে, আমাদের হোলি খেলার জন্য কে রং দিবে ভাই? আমরা যে অনেক গরিব, রং কেনার মতো টাকা কোথায় পাবো বল? না না, আমি কিচ্ছু শুনতে চাই না। হোলিতে আমি রং খেলবই খেলবো। দিদি, দাও না দিদি আমাকে রং কিনে। বাজারে তো রঙের দোকান আছে দিদি। ও দিদি, দাও না দিদি। ঠিক আছে, অনেক কষ্টে আমার জমানো 2 টাকা আছে। চল ভাই, সেই টাকা দিয়ে আমি তোকে আজ রঙের দোকান থেকে রং কিনে দিব। টিংটিংয়ের মুখে এ কথা শুনে রাজু ভীষণ খুশি হয় আর বলে, ঠিক আছে দিদি, তাহলে এক্ষুনি যাই আর এক্ষুনি চলো। কি মজা কি মজা, দিদি আমাকে রং কিনে দিবে। কি মজা কি মজা। এই কথা বলে 2 ভাই বোন রং কিনতে বেরিয়ে পড়ে। বন্ধুরা, এতক্ষণ যাদের আমরা দেখছিলাম তারা হলো টিংটিং আর রাজুটোনা। তারা ছিল এতিম। অনেক কষ্টে টিংটিং তার ভাইকে নিয়ে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে। টিংটিং এবং রাজুটোনার বাবা যখন মারা যায় তার কিছুদিন পর রাজুটোনা রাস্তার ধারে খেলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার একটা পা নষ্ট হয়ে যায়। তখন থেকে রাজুটোনা লাঠিতে ভর করেই হাঁটতে থাকে। আর টিংটিং রাজুটোনাকে বাবা মায়ের আদর দিয়ে বড় করতে থাকে। এরপর একদিন, দোকানদার কাকু, ও দোকানদার কাকু, তোমার রঙের দাম কত গো? আমাদের একটু কম দামে রং দিবে গো। তোদের দেখে মনে হয় না তোদের রং কেনার মতো সামর্থ্য আছে। দেখ বাপু, আমি কিন্তু কোনো বাকিতে রং দিতে পারবো না। যা যা, তোদের দেখে আমি বুঝতে পেরেছি তোরা আমার কাছে ধারে রং নিতে এসেছিস, তাই না? সর এখান থেকে, আমার বেচা কেনার সময় বিরক্ত করিস না। না না দোকানদার কাকু, তুমি ভুল ভাবছো। আমরা কখনো তোমার কাছে বাকিতে কিছু নিব না। আমাদের কাছে টাকা আছে। এই দেখো, আমরা 2 টাকা এনেছি। এই টাকা দিয়ে তুমি আমাদের রং দাও না কাকু। টিংটিংয়ের কথা শুনে যজ্ঞ কাক হাসতে হাসতে বলে, এই 2 টাকা দিয়ে তো রঙের একটা দানা পাওয়া যাবে না। আমার সাথে ইয়ার্কি করছিস তোরা, তাই না? প্রথমে দেখেই তো তোদের আবার গরিবের বাচ্চা মনে হয়েছে। আমি ঠিক জানতাম তোদের কাছে কোনো টাকা নেই। যজ্ঞ কাকের এই কথা শোনার পরেও টিংটিং আর রাজুটোনা রং নেওয়ার জন্য যজ্ঞ কাকের কাছে আবদার করতেই থাকে। তাদের আবদার শুনে যজ্ঞ কাক মনে মনে বলে, উফ, এই ছেলে মেয়ে দুটো তো আমাকে জ্বালিয়ে মারলো। হাতে তো টাকা নেই, এদিকে শক্ত আবার আকাশ ছোঁয়া। দাঁড়া, দেখাচ্ছি মজা। এমন রং দিব যে সারা জীবনের জন্য রং খেলার শখ মিটে যাবে। যজ্ঞ কাক এসব কথা ভেবে রাজুটোনা আর টিংটিংকে বলে, আচ্ছা আচ্ছা, দিচ্ছি, দাঁড়া। এত করে যখন বলছিস তবে নিয়ে যা রং। একটু দাঁড়া, আমি তোদের লাল রং দিচ্ছি। আরে, কিন্তু আমার কাছে তো এখন লাল রং নেই। আচ্ছা ঠিক আছে, তোরা একটু এখানে দাঁড়া, আমি আমার রঙের গোডাউন থেকে তোদের রং এনে দিচ্ছি। দাঁড়িয়ে থাক একটু কষ্ট করে। এ কথা বলে যজ্ঞ কাক সেখান থেকে উড়ে চলে যায় আর একটা মুদির দোকান থেকে লাল মরিচের গুঁড়া নিয়ে আসে। তারপর যজ্ঞ কাক টিংটিং আর রাজুটোনাকে সেই লাল মরিচের গুঁড়া দিয়ে দেয়। এরপর যজ্ঞ কাক বলে, এই নে তোদের রং, নিয়ে যা এখন। তোরা কত করে বলছিলিস, তাই আমি কষ্ট করে নিয়ে আসলাম শুধুমাত্র তোদের জন্য রে। আর তোদের 2 টাকাটা দিয়ে যা তো, ওটা আমার রঙের দাম। যজ্ঞ কাকের এই কথা শুনে ওরা 2 ভাই বোন অনেক খুশি হয়।
আর 2 টাকা দিয়ে রং কিনে বাড়ি নিয়ে যায়। আর যেতে যেতে রাস্তার মধ্যে রাজু টোনা বলে ওঠে, দিদি অবশেষে আমরা রং পেলাম। এবার আমরা খুব আনন্দ করে রং খেলতে পারবো দিদি। আয় না দিদি, তোকে একটু রং মেখে দেই। বেশি দিব না, একটুখানি দিব দিদি। আচ্ছা, তাহলে আমি কিন্তু তোকে রং লাগিয়ে দিব বললাম, পরে কিন্তু রং লাগিয়ে দিয়েছি বলে কাঁদতে পারবি না ভাই। এই কথা বলে 2 ভাই বোন দুজন দুজনকে রং লাগাতে থাকে। তারা যেই না রং লাগিয়েছে তখনই রাজু টোনা আর টিংটিং এর মুখ অনেক জ্বলতে থাকে। তারপর টিংটিং, বাবা গো ভাগো, মুখ আমার জ্বলে গেল। ও মা, জ্বলে গেল রে, আমার মুখটা জ্বলে গেল। আহ আহ আমারও মুখ জ্বলে যাচ্ছে দিদি। দিদি আমার বড্ড কষ্ট হচ্ছে, জ্বলে যাচ্ছে দিদি। তারপর ওরা 2 ভাই বোন একটা নদীর ধারে আসে। আর টিংটিং নদীর জল তুলে তার মুখ পরিষ্কার করতে থাকে, আর রাজু টোনা মুখ পরিষ্কার করতে থাকে। এরপর টিংটিং কাঁদতে কাঁদতে বলে, দোকানদার কাকু বুঝি আমাদের রঙের বদলে মরিচের গুঁড়া দিয়েছে রে ভাই। কেন আমাদের এভাবে কষ্ট দিল দোকানদার কাকু? কি দোষ করেছিলাম আমরা? আমরা তো টাকা দিয়ে রং কিনতে চেয়েছিলাম। হায় ঈশ্বর, আমরা 2 ভাই বোন এতিম আর গরিব বলে সবাই কি আমাদের এভাবেই ঘৃণা করবে? দিদি রে, গরিবের শখ কখনো পূরণ হয় না রে দিদি। তা আরো একবার প্রমাণ হয়ে গেল। আমি আর কখনো এমন শখ করব না। এত কষ্টে বেঁচে থাকার চেয়ে চল আমরা 2 ভাই বোন এই নদীতে ডুবে মারা যাই। টিংটিং আর রাজু টোনা যখন নদীর ধারে দাঁড়িয়ে এসব কথা বলা বলি করছিল, তখনই নদী থেকে একটা জলপরি উঠে আসে। আর তাদের কাঁদতে দেখে জলপরি বলে, তোমরা কে সোনামণিরা? আর এভাবে এই নদীর ধারে একাকী কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তোমাদের সব কষ্টের কথা আমাকে বলো। তোমাদের সব কষ্ট আমি দূর করে দিব। জলপরীর কথা শুনে টিংটিং আর রাজু টোনা কাঁদতে কাঁদতে তাদের সাথে হওয়া ঘটনা খুলে বলে। সব শুনে জলপরি বলে, ও এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না সোনামণিরা, দাঁড়াও, এক্ষুনি তোমাদের সব দুঃখ আমি দূর করে দিচ্ছি। এই কথা বলে জলপরি নদীর জলে ডুব দেয়। আর কিছুক্ষণ পর এক হাতে এক সোনার মোহরের থলি আর এক হাতে রঙের থালা নিয়ে উপরে উঠে আসে। আর জলপরি তাদের বলে, এই থলে ভর্তি সোনার মোহর আছে, আর এই রং নিয়ে তোমরা বাড়িতে চলে যাও। তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জলপরীর এমন কথা শুনে টিংটিং আর রাজু টোনা ভীষণ খুশি হয়। তারপর জলপরীর দেওয়া সোনার মোহর আর রং নিয়ে ওরা 2 ভাই বোন বাসায় চলে যায়। তারপর রং দিয়ে তারা মনের আনন্দে হোলি খেলতে থাকে। আর সোনার মোহর দিয়ে তাদের সংসার খুব সুন্দরভাবে চলতে থাকে। এদিকে হঠাৎ করে বনের মধ্যে একদিন ঝড় শুরু হয়। আর ঝড়ের কারণে যজ্ঞু কাকের দোকানের সব রং বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়। তা দেখে যজ্ঞু কাক কপাল চাপকাতে চাপকাতে বলে ওঠে, হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! আমি তো এবার পথের ভিখারি হয়ে গেলাম। এই ব্যবসা ছাড়া তো আমি আর কোনো কাজ করতে পারি না। তবে কি আমি আর আমার পরিবার এভাবে না খেয়ে থাকবো? কোন পাপের যে আমি এত বড় শাস্তি পেলাম তাই ঈশ্বরই জানে। এই কথা বলে যজ্ঞু কাক তার রঙের দোকানের সামনে বসে বসে কাঁদতে থাকে। আর অন্যদিকে টিংটিং আর রাজু টোনা সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা কখনো কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারি না, তাই আমরা কখনোই কাউকে কষ্ট দিব না। সবার বিপদে সবসময় পাশে দাঁড়াবো। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।